হলো এবং দুইটা কি বলে প্রভিন্স হলো কলোনি এবং একই সাথে তাদের হচ্ছে যে একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেপারেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা পার্লামেন্ট যেটা এখন যে প্রভিন্সিয়াল পার্লামেন্ট যেটা এই দুইটা পার্লামেন্ট হলো মানে কমপ্লিটলি দুইটা প্রভিন্স আর কি। এটা 1791 এর অ্যাক্টের মাধ্যমে হলো যেখানে অন্টারিওতে মেইনলি প্রোটেস্ট্যান্ট ব্রিটিশ তাদের আধিপত্য তারা থাকবে। হ্যাঁ, তাদের প্রোটেস্ট্যান্ট ব্রিটিশ সিভিল ল, প্রোটেস্ট্যান্ট চার্চের আধিপত্য এগুলো থাকবে। আর কিউবেকে ক্যাথলিক এবং ফ্রেঞ্চ সিভিল ল এগুলো থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, সবাই দিছে না? আপনাকে co-host করা হয়েছে। আপনি স্লাইডটা করতে পারেন ভাইয়া, শেয়ার করতে পারেন এখন। দেখা যায় কি আমার স্লাইড? জি, দেখা যাচ্ছে ভাইয়া। জাযাকুল্লাহ। আচ্ছা। আমরা এখানে ছিলাম বার্থ অফ কানাডা। তো কানাডার জন্ম হওয়ার আগের এই ঘটনাগুলো আমরা বলতেছিলাম। তো এইভাবে ২ টা প্রভিন্স হয়। এরপরে আ কি বলে পরের যে নেক্সট যে মেজর ইভেন্ট সেটা হচ্ছে যে একটা রিবেলিয়ন হয় 1837 থেকে 38 এ একটা বড় ধরনের বিদ্রোহ হয়। কলোনিয়াল সেটলাররাই বিদ্রোহ করে ইয়ের বিরুদ্ধে, কিং এর বিরুদ্ধে বা কিং এর যে রিপ্রেজেন্টেটিভ এখানে হচ্ছে গভর্নর জেনারেল, শাসক আরকি, শাসকের বিরুদ্ধে। এটা হচ্ছে অনেক কারণ ছিল আরকি। আ আমাদের দেশের মতো কিছুটা জমিদারি প্রথা ছিল। যেমন এই কিউবেকে ছিল সিনিউরিয়াল সিস্টেম বলে একটা ফ্রেঞ্চদের এক ধরনের মানে জমিদারি সিস্টেম এক ধরনের। ইয়াতেও অন্টারিওতেও এখানেও ক্লার্জি রিজার্ভ নামে এক ধরনের সিস্টেম ছিল। চার্চের একটা আধিপত্য ছিল। হ্যাঁ? এরপরে হচ্ছে যে আরেকটা এট এ পলিটিক্যাল ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে যে গভর্নর শাসন করতে হচ্ছে একটা অ্যাপয়েন্টেড মানে কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল যেটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। কিং বা গভর্নর সেটা অ্যাপয়েন্ট করত। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল ইলেক্টেড। কিন্তু ইলেক্টেড লেজিসলেটিভ অ্যাসেম্বলির চাইতে সামিয়া ওকে একটু নিয়ে যাও তোমরা। এক্সিকিউটিভ যে অ্যাপয়েন্টেড নন ইলেক্টেড অ্যাপয়েন্টেড যে এক্সিকিউটিভ কাউন্সিল যেটা আমরা বলতে পারি যে এখনকার যে ক্যাবিনেটের মতো আরকি। তাদের এক্সিকিউটিভ পাওয়ার তাদের। সেটা হচ্ছে নন ইলেক্টেড এবং এইটা হচ্ছে যে তাদের হাতে পাওয়ার বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইয়েগুলো তাদের ছিল। মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি পাওয়ার খুব কম ছিল। তো এইসবের বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্রোহ হয় আরকি ওই সময়। বিদ্রোহটা কিউবেকে বেশি হয়, অন্টারিওতে একটু কম হয়। এই বিদ্রোহর কারণ অনুসন্ধানের জন্য তখন ব্রিটেন একজন লর্ড ডারহাম নামে একজনকে পাঠান। তিনি আসার পরে এইগুলো স্টাডি করে একটা রিপোর্ট দেন যেটাকে বলে ডারহাম রিপোর্ট। 1839 এ এই রিপোর্টটা দেন এবং সেই রিপোর্টে তিনি তখন সলিউশন হিসেবে বলেন যে ইউনিয়ন দরকার। হ্যাঁ? এই ২ টা প্রভিন্সকে এক করতে হবে। এরপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে তিনি টার্ম বলেন সেটা হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট। এটা হচ্ছে যে ওই সময় ব্রিটেনে কেবল চালু হইতেছিল বা হইছে। তো তিনি বলেন যে এখানেও রেসপন্সিবল গভর্নমেন্ট আমরা পরে দেখব রেসপন্সিবল গভর্নমেন্ট কি। আমরা কানাডিয়ান গভর্নমেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট যখন ডিসকাস করব তখন আমরা এই টার্মগুলো আলোচনা করব। এগুলো খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য জানা। এখানকার পলিটিক্স বোঝার জন্য এখানকার কানাডিয়ান সিস্টেম বোঝার জন্য এইগুলো ইম্পোর্টেন্ট। আমরা পরে দেখব। আচ্ছা। এখন আমরা আসি কনফেডারেশন। কিভাবে কানাডার হলো? সেটা হচ্ছে যে লর্ড ডারহাম তো ডিসকাস করছেন তার রিপোর্টে যে এখানে ইউনিয়ন হচ্ছে দরকার। হ্যাঁ? এছাড়াও আরেকটা যে ফ্যাক্টরস তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকান এক্সপানশন। আমেরিকাতে হচ্ছে যে অ্যা কি বলে তারা অলওয়েজ তাদের স্বাধীন হওয়ার পরে তারা অলওয়েজ চাইছে যে বর্তমান যে কানাডিয়ান রিজিয়নটা যেটা হচ্ছে ব্রিটিশ কলোনি এইটা হচ্ছে দখল করে নিবে। কারণ হচ্ছে যে তারা তো স্বাধীন হয়েছে ব্রিটেনের বিরুদ্ধে। তো ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীন হওয়ার ফলে তাদের অলওয়েজ এটা শত্রু অঞ্চল জেনে। হ্যাঁ? বর্তমান কানাডিয়ান রিজিয়নটা। তো তারা অলওয়েজ এটা দখল করার জন্য এক্সপান্ড করে তাদের এক্সপানশন করবে এবং দখল করবে। এরকম অলওয়েজ একটা ছিল, ভয় ছিল অলওয়েজ।
আমেরিকান সিভিল ওয়ার হয়েছে 1861 থেকে 65। এই সময় সিভিল ওয়ারে আমেরিকার নর্দার্ন প্রভিন্সগুলো, নর্দার্ন স্টেটগুলো সাউদার্ন স্টেটগুলোর বিরুদ্ধে জয়লাভ করছে। এই জয়লাভ মানে এই যুদ্ধের কারণে, সিভিল ওয়ারের ফলে তাদের একটা শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী একটা সেনাবাহিনী তৈরি হয়েছে। এরপরে এই ভয়টা আরো বাড়ছে এবং তাদের পত্র পত্রিকায়, তাদের রাজনীতিবিদদের মধ্যে এ ধরনের আলাপও শুরু হয়েছে যে আমরা তো একটা যুদ্ধে জয় করলাম, একটা শক্তিশালী সেনাবাহিনী আছে, এটা মানে এখনো আমাদের একটা শক্তি বা জোশ আছে একে। তো আমরা হচ্ছে যে কেন আমরা হচ্ছে যে আরো নর্থের দিকে এক্সপান্ড করতেছি না। স্পেশালি তখন আমরা যদি কানাডার ম্যাপ দেখি, কিউবেক এবং অন্টারিওর যেটা ব্রিটিশ কলোনি, এইটা তো এটার বাইরেও বাকি যে ওয়েস্টার্ন প্রভিন্সগুলো, হ্যাঁ, এই যে ম্যানিটোবা থেকে নিয়ে ইয়ে পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়া এবং ওইদিকে নর্থে হচ্ছে যে টেরিটরিগুলো, এই সবগুলোই কিন্তু তখন ব্রিটিশ কলোনি ওইভাবে ছিল না ডাইরেক্ট। এগুলো ছিল হাডসন বে কোম্পানির অধীনে, যেটাকে বলে রুপার্ট ল্যান্ড। তো বললাম আমরা রুপার্ট, এবং রুপার্ট ল্যান্ড হচ্ছে আমেরিকার যে নর্দার্ন রিজিয়ন, যেটা নর্থ ডাকোটা বা এরকম নর্থ, যেটা নর্থের যে স্টেটগুলো, এগুলোতেও ছিল কিছুটা। হ্যাঁ, শুরু হয়েছে এইদিকে আমাদের নর্থ থেকে নিয়ে ওদের নর্থ পর্যন্ত। তো বিরাট অঞ্চল। রুপার্ট ল্যান্ড আমরা দখল করে ফেলি না কেন? তারা ডাইরেক্ট হয়তো ব্রিটিশ কলোনি অ্যাটাক করবে না কিউবেক বা অন্টারিও, কিন্তু তারা চাইছে যে রুপার্ট ল্যান্ডটা দখল করে ফেলি। এখন এদিকে কানাডিয়ান যারা হচ্ছে যে পলিটিশিয়ান, তাদের মধ্যে তখন এগুলো নিয়ে যে ডারহাম রিপোর্টের পর থেকে নিয়ে তাদের যে ইউনিয়ন, যে অ্যাটলিস্ট তখন যে ব্রিটিশ কলোনি কয়টা ছিল। আচ্ছা, ভালো কথা, এই ডারহাম রিপোর্টের পরে কানাডা, আপার কানাডা এবং লোয়ার কানাডা কিন্তু এক করে দেওয়া হয় সম্ভবত 1948-এ। এটা এক করে দেওয়া হয়, একটা প্রভিন্স হয়ে যায়, নাম হয় প্রভিন্স অফ কানাডা। তো প্রভিন্স অফ কানাডা তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি একটা হয়ে যায়, একটাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কিন্তু কিউবেক অঞ্চল, লোয়ার কানাডা যেটা, এটাকে বলা হয় কানাডা ইস্ট, আর অন্টারিওকে বলা হয় কানাডা ওয়েস্ট। এই নাম দুটো কোনো প্রশাসনিক নাম না, কিন্তু এই দুইটার নাম ইউজ করা হয় যে বুঝাইতে যে এটা কিউবেক, এটা অন্টারিও, কিন্তু প্রভিন্স একটাই, প্রভিন্স অফ কানাডা। তো প্রভিন্স অফ কানাডা এদিকে হচ্ছে যে নোভা স্কোশিয়া, এরপরে নিউ ব্রান্সউইক ভাগ হয়েছে তার এর মধ্যেই, 1884 বা কোনো এক সময় এটা ভাগ হয়েছে আর কি। ফলে ওইটা দুইটা হয়েছে আর কি, নোভা স্কোশিয়া, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড, আর হচ্ছে আপনার কানাডা, প্রভিন্স অফ কানাডা, মানে 5টা তাহলে কলোনি। তো এই আমরা এক হই না কেন, এ ধরনের কথাবার্তা চলতেছে। আবার এদিকে যদি এক হই, তাদের তো একটা প্ল্যান যে এক হইলে আমরা তো রুপার্ট ল্যান্ড গুলোও তো আমাদের লাগবে এক সময়, দিয়ে আমরা একটা বড় কানাডা একটা রাষ্ট্র করব। তো যদি আমেরিকা ওগুলো দখল করে ফেলে, তাহলে তো আমাদের রাষ্ট্রটা ছোট হয়ে যাবে। তখন তাদের কনফেডারেশন বা ওই ব্রিটিশ কলোনিগুলো একসাথে হওয়ার তখন আন্দোলন, কথাবার্তাটা আরো জোরদার হয়েছে আর কি। এইভাবেই তখন এক সময় একটা পর্যায়ে তখন তারা এই কি বলে মিট করা শুরু করছে। ফার্স্ট মিটিং, কনফেডারেশন মিটিং, ফার্স্ট মিটিংটা হয়েছে হচ্ছে যে 1864-এ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে, শার্লটাউনে। এরপরে সেকেন্ড যে মিটিংটা হয়েছে, ওইখানেই কথা হয়েছে যে সেকেন্ড মিটিং কোথায় হবে। সেকেন্ড মিটিংটা হয়েছে হচ্ছে যে কিউবেকে 1864-এই অক্টোবরে। ওইটা হয়েছে সম্ভবত সেপ্টেম্বরের পরের মাসে, 1 মাস পরে আর কি। এইটাই ছিল মূল কনফেডারেশন মিটিং। আমরা বিভিন্ন ইয়েতে এই পিকচারটাই দেখতে পাই, যেখানে ফাউন্ডেশন কনফেডারেশন ফাদার্সদের যে পিকচার, এটা হাতে আঁকা একটা পিকচার, এটা হয়। এবং এখানে তারা 72 রেজুলেশন অ্যাডপ্ট করে, এবং এই 72 রেজুলেশনই মূল হচ্ছে যে কানাডার কনস্টিটিউশন বলা যায় আর কি। এটাই কনস্টিটিউশন। কিউবেক কনফারেন্সের এই যে 72 রেজুলেশন, এটার সাথে এটার কিছু কিছু টার্মের সাথে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউ ফাউন্ডল্যান্ড তারা এগ্রি করতে পারে নাই। ফলে ফাইনাল কনফেডারেশন হয়েছে মেইনলি কানাডা
প্রভিন্স অফ কানাডা, যেটা এখনকার কিউবেক অন্টারিও। এরপরে হচ্ছে যে নোভা স্কোশিয়া এবং নিউ ব্রান্সউইক, এই 3টা। কিন্তু কনফেডারেশন হয়েছে তখন কিন্তু আবার প্রভিন্স অফ কানাডাকে 2টা ভাগ করে বর্তমানের যে নাম কিউবেক এবং অন্টারিও এই নামগুলো দিছে তখন, হ্যাঁ, 1867 যখন কনফেডারেশন হয়। তো ফলে 4টা প্রভিন্স নিয়ে হচ্ছে কানাডার জন্ম হয় আর কি, কিউবেক, অন্টারিও, নোভা স্কোশিয়া এবং নিউ ব্রান্সউইক। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ড তারা পরে জয়েন করে। হ্যাঁ, এনিওয়ে এরপরে নেক্সট যে কনফেডারেশন ফাইনাল যে মিটিং সেটা ছিল লন্ডন কনফারেন্স, যেটা হয়েছে 1867, মানে 1866 এর ডিসেম্বর থেকে 67 এর মার্চ পর্যন্ত, বেশ কয়েক মাস। এখানে মেইনলি কিছুই হয়নি। এখানে মেইনলি হয়েছে যে 72 রেজুলেশন, যেটা এটা পাস করানোর জন্য, এটা একটা পাস করাইতে হবে কোনো পার্লামেন্টে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে কানাডা একটা আলাদা একটা রাষ্ট্র হইলো, আলাদা স্বাধীন রাষ্ট্র। কিন্তু তাদের ফার্স্ট যে কনস্টিটিউশন, হ্যাঁ, আমরা জানি যে কোনো রাষ্ট্রর কনস্টিটিউশন যখন হয় তখন তাদের প্রথম যে অ্যাসেম্বলি বা সংসদ, যাই হোক, পার্লামেন্টে কনস্টিটিউশন অ্যাক্ট নাম দিয়ে একটা অ্যাক্ট পাস হয় এবং যেটা তাদের হচ্ছে কনস্টিটিউশন। কানাডার যে কনস্টিটিউশন অ্যাক্ট, যেটার নাম ছিল ব্রিটিশ নর্থ আমেরিকা অ্যাক্ট, এটা পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে। এটা কেন? কানাডার তাদের পার্লামেন্ট, একটা পার্লামেন্ট ছিল না, প্রত্যেকটা প্রভিন্সের আলাদা পার্লামেন্ট ছিল। কিন্তু তারা চাইতো যে প্রত্যেক প্রভিন্সিয়াল বা কলোনির পার্লামেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা পার্লামেন্ট করে, হ্যাঁ, কানাডার কনফেডারেশনের যে পার্লামেন্ট এইখানে পাস করতে, কিন্তু এটা করে নাই। কেন করে নাই? সেটা হচ্ছে যে কানাডার যে ফার্স্ট প্রাইম মিনিস্টার জন এ ম্যাকডোনাল্ড, তিনি বলছেন এটা যে আমরা যখন কনফেডারেশন নিয়ে ডিসকাস করি তখন কেউ মানে মানে কোনোভাবেই কেউ বলে নাই যে আমরা হচ্ছে যে ব্রিটিশ থেকে আলাদা, মানে কমপ্লিটলি আলাদা হয়ে যাব, যেমনটা আমেরিকা হয়েছে। যেমনটা আমেরিকাও তো ব্রিটিশ কলোনি, তাই না? ব্রিটিশ কলোনি কিন্তু সে কিং এর শাসন থেকে কমপ্লিটলি আলাদা হয়েছে, একেবারে স্বাধীন। হ্যাঁ, কানাডিয়ান এই কলোনিগুলো যে এক হইলো, তাদের রিপ্রেজেন্টেটিভ যারা, তারা অলওয়েজ তারা চাইছে যে আমাদেরকে যেন আমেরিকা দখল করে ফেলতে না পারে। এই জন্য আমাদের ব্রিটেনের সাথে একটা টাই, কিং এর সাথে একটা টাই আমাদের রাখতেই হবে। আমরা যদি কমপ্লিটলি স্বাধীন হই তাহলে আমাদের স্বাধীনতা হরণ হয়ে যেতে পারে আমেরিকা দ্বারা। এই যে একটা ভয়, এই ভয়ের কারণে তারা অলওয়েজ চাইছে যে ব্রিটেনের ইম্পেরিয়াল গভর্নমেন্টের সাথে একটা সম্পর্ক রাখতে, ন্যূনতম একটা জাস্ট টাই। হ্যাঁ, এভরিথিং। এই যে কানাডিয়ান কনস্টিটিউশন, এটা কমপ্লিটলি হোমমেড, মানে এই অঞ্চলের মানুষ, মানে রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরই অ্যাডপ্ট করা। এই যে 72 রেজলিউশন, এখানে কোনো ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, এখানে সবাই তারা হচ্ছে যে এই অঞ্চলেরই। কিন্তু তারা ওই যে টাই একটা রাখতে হবে, এই জন্যই তারা চাইছে টাই রাখার একটাই উপায়, সেটা হচ্ছে যে আমাদের এই কনস্টিটিউশন অ্যাক্ট পাস হতে হবে ব্রিটিশ পার্লামেন্টে। হ্যাঁ, তো এই কারণে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে এবং এটা নিয়ে কারো কোনো দ্বিমতও ছিল না। হ্যাঁ, এবং ম্যাকডোনাল্ড বলছে যে এটার কারণে এমনও হতে পারে যে আমাদের আমেরিকার সাথে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হতে পারে। আমেরিকা, যেহেতু আমরা ব্রিটেনের সাথে সম্পর্ক রেখে চলতেছি, হ্যাঁ, আমেরিকা অলওয়েজ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, যুদ্ধ চাপিয়ে দিতে পারে, যুদ্ধর একটা ঝামেলা চলতে থাকতে পারে আমাদের। তো আমরা যুদ্ধের ঝামেলা করব বরং, কিন্তু আমরা টাই ছিন্ন করব না ব্রিটেনের সাথে। তো এই কারণেই ব্রিটিশ অ্যাক্ট হয়েছে আর কি। এরপরে কনফেডারেশন তো হয়েছে এই 4টা প্রভিন্স নিয়ে। এরপরে এখানে জাস্ট আমি দেখাইছি যে কিভাবে আস্তে আস্তে এক্সপান্ড হয়েছে আর কি। হ্যাঁ, এগুলো ডিটেল আলোচনা করব না। কি বলে, বিভিন্ন প্রভিন্স মেইনলি পরবর্তীতে 4টা প্রভিন্সের পরে যে এই যে ম্যাপে দেখতেছেন 4টা, এই যে এই অঞ্চলটুকু নিয়ে কানাডা হয়েছে, কিন্তু বাকি ভাস্ট যে মেজরিটি
এটা রুপার্ট ল্যান্ড এবং নর্থ ওয়েস্টার্ন টেরিটরি এগুলো মানে ইংল্যান্ডের কিং এর ইয়েতে ছিল, ইউকের কন্ট্রোলে ছিল তখনও। তো আস্তে আস্তে তখন নেগোসিয়েশনের মাধ্যমে তখন আস্তে আস্তে এই ইয়েগুলো হয়েছে আর কি, এক্সপানশন গুলো হয়েছে, নতুন নতুন প্রভিন্স হয়েছে। হ্যাঁ, আমি এগুলো একটু স্কিপ করতেছি, কখন কোন প্রভিন্স হয়েছে। এরপর আমরা চলে আসবো কানাডিয়ান কনস্টিটিউশন। কানাডিয়ান কনস্টিটিউশন তো হয়েছে 1867-এ, কিন্তু এর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিন্তু হয়তো ব্রিটিশ পার্লামেন্টে। কনস্টিটিউশনে কোনো যদি অ্যামেন্ডমেন্ট করার দরকার হইতো, তাহলে এটা করতে হতো ব্রিটিশ পার্লামেন্টে। এবং কানাডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার কোনো প্রভিশনও ছিল না, কোনো প্রভিশনও রাখা হয়নি। এটা ব্রিটিশ পার্লামেন্ট অ্যামেন্ডমেন্টগুলো করবে, প্রপোজালগুলো দিবে এখানকার রিপ্রেজেন্টেটিভরা, এখানকার পার্লামেন্ট থেকে প্রপোজালটা যাবে, কিন্তু ওই অ্যামেন্ডমেন্টটা করা হবে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে। পরবর্তীতে ধীরে ধীরে যদিও কানাডা হচ্ছে যে বিভিন্ন ইন্টারন্যাশনালি বিভিন্ন ইয়েতে, ধরেন জাতিসংঘে বা বিভিন্ন ট্রিটিতে সাইন করতো আলাদা কান্ট্রি হিসেবে, হ্যাঁ, ব্রিটেনের ইয়ে হিসেবে না। তো এই জিনিসগুলোতে তাদের মধ্যে এক ধরনের ইয়ে শুরু হলো যে আমরা কেন ব্রিটিশ পার্লামেন্টে আমাদের ইয়ে অ্যামেন্ড করব, মানে আমরা ব্রিটিশ মানে এবং আস্তে আস্তে তখন আমেরিকান এক্সপানশনের ইগুলো কমে আসলো, কারণ কানাডা তখন আস্তে আস্তে কান্ট্রি হিসেবে একটু সলিডিফাই হয়ে গেছে আর কি, তখন আর ইজি ছিল না কারোর জন্য দখল করে নেওয়া। তো ফলে তাদের মধ্যে তখন ইয়ে হলো যে আমরা এই যে টাইটুকু আছে এটুকু আমাদের আর দরকার নেই, হ্যাঁ, আমরা আমাদের কনস্টিটিউশন সংশোধন তো সব আমরাই করব। তো এটা হচ্ছে যে 1927-এর দিকে এ ধরনের কথাবার্তা শুরু হয়েছে, এবং তারপরেই এটা কিভাবে করা যায় সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। কিন্তু এটা হয়েছে ফাইনালি 1982-তে। 1927 থেকে নিয়ে কথা শুরু হয়েছে, 82-তে হয়েছে। এত দীর্ঘ সময় লাগলো কেন? এটার কারণ হচ্ছে যে প্রভিন্স এবং ফেডারেল এই দুইটা যে কানাডার কান্ট্রির তো দুইটা মেইন পার্টি বলা যায়, একটা হচ্ছে ফেডারেল, একটা হচ্ছে প্রভিন্স। প্রভিন্স এবং ফেডারেলের মধ্যে তারা হচ্ছে কোনো এগ্রিমেন্টে যাইতেই পারে নাই, মানে অ্যামেন্ডমেন্টের ব্যাপারে একটা কোনো এগ্রিমেন্টে পৌঁছাইতে পারে নাই, তাদের মধ্যে দীর্ঘ সময় লাগছে আর কি এগ্রিমেন্ট আসতে, এই জন্য এত টাইম লাগছে। তো ফাইনালি যাক 1982-তে তারা হচ্ছে কিভাবে কনস্টিটিউশন আমরা অ্যামেন্ড করবো সে ব্যাপারে একটা এগ্রিমেন্ট আসছে। তখন এই যে রানী, এই ছবিটা আমরা দেখব, তখন রানী কুইন এলিজাবেথ তিনি আসছেন। ইনি হচ্ছেন যে এখন যে ট্রুডো প্রাইম মিনিস্টার, তার বাবা তখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি। তো এইভাবে ফাইনাল ব্রিটিশ অ্যাক্ট, যেটাকে বলে কানাডা অ্যাক্ট 1982, যেটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে এবং এটা প্রোক্লেম হয়েছে হচ্ছে কানাডাতে। এবং এইভাবেই কানাডার কনস্টিটিউশন পেট্রিয়েশন হয়েছে আর কি, বা কানাডার কনস্টিটিউশনকে ফিরিয়ে আনা হয়েছে ব্রিটেন থেকে কানাডায়। কানাডার কনস্টিটিউশন হচ্ছে যে রিটেন যে কনস্টিটিউশন, এটা একটা ডকুমেন্ট না আর কি, একটা বই না। আমেরিকান কনস্টিটিউশন একটাই ডকুমেন্ট, একটা বই, কিন্তু কানাডার রিটেন কনস্টিটিউশন প্রায় 25টা বিভিন্ন ডকুমেন্টের সমষ্টি আর কি। হ্যাঁ, এর মধ্যে মেইন মানে মূল পার্ট অবশ্যই যে কনস্টিটিউশন অ্যাক্ট 1867, সেই যে 72 রেজুলেশন যেটা, ওইটাই। পরে এবং ওইটার যত অ্যামেন্ডমেন্ট ব্রিটিশ পার্লামেন্টে, ওইটার যত অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই সব অ্যামেন্ডমেন্ট গুলো কনস্টিটিউশনের অধীন অবশ্যই অংশ। এরপরে 1982-তে যেই একটা পাস হয়েছে প্যাট্রিয়েশনের জন্য, সেটা, হ্যাঁ, এসব মিলা মোটামুটি 25 বিভিন্ন ছোট বড় ডকুমেন্ট মিলায় হচ্ছে কানাডার রিটেন কনস্টিটিউশন। আর কানাডার হচ্ছে যে রিটেন কনস্টিটিউশনের বাইরে, এটা শুধু কানাডা না, যেই কোনো কান্ট্রিরই আপনার শুধু বইয়ে লেখা আছে যেই কথা, এই কথা দিয়ে দেশ চলে না, কোনো কিছুই চলে না। কিছু কনভেনশন, কিছু ঐক্যমত, কিছু ট্র্যাডিশন লাগে। হ্যাঁ, তো
কানাডার কনভেনশন, কনস্টিটিউশনাল কনভেনশন বলে এগুলো। হ্যাঁ, এইগুলোর যেমন বিভিন্ন লেজিসলেশন, বিভিন্ন কোর্ট রুল হয়, এগুলো কনস্টিটিউশন অংশ না। কোর্ট হচ্ছে কনস্টিটিউশনের ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক ধরনের রুল জারি করে। হ্যাঁ, এগুলো কনস্টিটিউশনাল কনভেনশন হিসাবে পালন করা হয়। এগুলো কোথাও মানে কনস্টিটিউশনের ওই রিটেন কনস্টিটিউশনের অংশ না। কিছু আছে কাস্টম, হ্যাঁ, যেমন প্রাইম মিনিস্টার বা ক্যাবিনেট, রেসপন্সিবল গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি, এগুলো কিন্তু জাস্ট হচ্ছে কাস্টম। এটা কাস্টম হিসাবে পালন করতেছে কানাডাতে। এগুলো এগুলো কাস্টম হিসাবে চলবে, পালন করা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে যে আচ্ছা, কানাডিয়ান কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন, বিভিন্ন এই যে ইয়েগুলো প্রভিন্সগুলো যখন হয়েছে, প্রত্যেকটা প্রভিন্স হওয়ার সময় একটা করে অ্যাক্ট হয়েছে আর কি। এই অ্যাক্টগুলো রিটেন কনস্টিটিউশনের অংশ আর কি। আচ্ছা, কনস্টিটিউশন অ্যাক্ট 82 যেটার মাধ্যমে মেইনলি কানাডার কনস্টিটিউশন প্যাট্রিয়েট হয়েছে আর কি। এইখানে সবকিছুই আগের, হ্যাঁ, কনস্টিটিউশন অ্যাক্ট 1867 যেটা প্রথম হয়েছে সেটা থেকে নিয়ে 1975 পর্যন্ত এর যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবকিছু, আগের যতগুলো ডকুমেন্ট বললাম এগুলো সবকিছু, শুধু নতুন দুইটা জিনিস অ্যাড হয়েছে 1982 কনস্টিটিউশন অ্যাক্ট আগের সবকিছু সাথে নতুন, কমপ্লিটলি নতুন দুইটা জিনিস। একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ, কিভাবে অ্যামেন্ডমেন্ট করা হবে, আর এই যে চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, এইটা কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, এইটা হচ্ছে যে 1982 তে নিউ অ্যাড করা হয়েছে আর কি। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে কিভাবে গভর্নমেন্ট চলে এখানকার, এইটা দেখব। আচ্ছা, এখানে আমি হচ্ছে যে তিনটা টার্ম হচ্ছে যে কই, এই যে এই চারটা টার্ম: ফেডারেল স্টেট, কনস্টিটিউশনাল মনার্কি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, রেসপন্সিবল গভর্নমেন্ট, এই চারটা জিনিস আমাদের বুঝতে হবে, তাহলে আমরা কানাডিয়ান সিস্টেমকে বুঝতে পারবো। ফেডারেল স্টেট, আমরা এটা বুঝি সবাই যে ফেডারেল হচ্ছে যে কতগুলো কি বলবো যে মানে প্রভিন্স গুলো আর কি, মানে কতগুলো রাজনৈতিক ইউনিট যাদের নিজস্ব ঐতিহ্য আছে, নিজস্ব একটা অস্তিত্ব আছে, হ্যাঁ, তাদের কালচারালি হোক, সোশ্যালি হোক, তারা একটা আলাদা একটা আইডেন্টিটি নিয়ে তারা থাকতে চায় আর কি। হ্যাঁ, তারা কারোর সাথে মিশতে চায় না। আবার এই আলাদা পলিটিক্যাল যে এন্টিটি গুলো, তারা তাদের কিছু কমন ইন্টারেস্ট ফুলফিল করার জন্য তারা আবার এক হতে চায়। কিন্তু একটা এমন ভাবে হতে চায় যে তারা তাদের যেন আলাদা সত্তা বজায় রাখতে পারে, হ্যাঁ, আলাদা আইডেন্টিটি ধরে রাখতে পারে। আলাদা আইডেন্টিটি ধরে রেখেই তারা কমন ইন্টারেস্ট ফুলফিল করার জন্য অন্য অন্য আরো কিছু পলিটিক্যাল ইয়ের সাথে, ইউনিটের সাথে এক হয়ে কাজ করতে চায়। এই ধরনের যখন সিচুয়েশন তৈরি হয় তখন একটা ফেডারেশন হয় আর কি। তো ফেডারেশনে প্রভিন্স গুলো, এগুলো প্রত্যেকটা তাদের আলাদা আইডেন্টিটি, আলাদা সত্তা, আলাদা কি বলে নিয়ে থাকতে চাই, হ্যাঁ, আবার তাদের কিছু কমন ইন্টারেস্ট ফুলফিল করার জন্য তখন তাদের ফেডারেশন দরকার। তো এই সেম কনসেপ্ট আর কি, কানাডার প্রভিন্স গুলো তাদের মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের ডিসিশন গুলো, তাদের নিজস্ব লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমেই তারা আইন প্রণয়ন করে তাদের ব্যাপারে ডিসিশন নেয়। তাদের প্রভিন্সিয়াল যেসব ইন্টারেস্ট, এগুলো তারা প্রভিন্সিয়ালি তারা স্বাধীন এইসব ডিসিশন নেওয়ার ব্যাপারে। শুধু কমন ইন্টারেস্ট যেগুলো আছে, যেমন হচ্ছে যে বৈদেশিক, মানে যে সিকিউরিটি, হ্যাঁ, তারপরে অর্থনৈতিক কিছু বিষয় থাকে, এ ধরনের কিছু অল্প কিছু কমন কিছু জিনিস আছে এই কমন ইন্টারেস্টের জন্য, তখন তারা ফেডারেশনের মাধ্যমে তখন তারা এটা করে। ফেডারেল একটা গভর্নমেন্ট থাকবে, ওই গভর্নমেন্টের মাধ্যমে তখন তারা এইগুলো করবে। তো এই হচ্ছে ফেডারেল স্টেটের ধারণা।
এরপরে হচ্ছে যে কনস্টিটিউশনাল মোনার্কি, এইটা হচ্ছে যে আমার বুঝতে খুব প্রবলেম হয়েছে যে মোনার্কি যেখানে রাজতন্ত্রের মতো কিছুটা, আবার এটা কি করে ডেমোক্রেটিক বা ইয়ে হয়। এনিওয়ে এখানে হচ্ছে এরা যেটা বলে সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল মোনার্কির আপনার এখানে হেড অফ দ্য স্টেট হবেন হচ্ছে যে মোনার্ক বা কিং অর কুইন। রাষ্ট্রের সকল কিছু করা হবে তার নামে, কিং বা কুইনের নামে করা হবে, কিন্তু ডিসিশন গুলো ডেমোক্রেটিক ওয়েতে ওই অঞ্চলের মানুষ যেই ডিসিশন নেবে তাদের পার্লামেন্টের মাধ্যমে, ওই ডিসিশনটা ওইভাবে মানুষ পার্লামেন্টের মাধ্যমে ডেমোক্রেটিক ওয়েতে ডিসিশন নেবে, কিন্তু এই ডিসিশনগুলো বাস্তবায়ন করা হবে রাজার নামে। এইটাই হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি। মোনার্ক বা কিং বা কুইন হচ্ছে অনেকটা ফিগার হেড আর কি, তার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব বেশি ইয়ে নাই আর কি। এই পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসির আগে আমাদের ডেমোক্রেসির হিস্ট্রি খুব সংক্ষেপে আমি একটু বলবো, এটা আমাদের সবারই জানা দরকার। আমরা যারা মোটামুটি কিছুটা পলিটিক্যালি মানে পলিটিক্যাল কি বলবো যে সচেতনতা আর কি এর জন্য এটা আমাদের জানা দরকার। আমরা অনেকে হয়তো জানি, সেটা হচ্ছে যে এখনকার ইউরোপিয়ান যে ওয়েস্টার্ন যে ডেমোক্রেসি, এটার জন্ম হয়েছে, তাদের যে হিস্ট্রি আর কি, এটার জন্ম হয়েছে গ্রিসে এখন থেকে নিয়ে মোটামুটি 2500 বছর আগে। তো মোটামুটি ঈসা আলাইসাল্লামের 500 বছর আগে, জন্মের 500 বছর আগে গ্রিসে তারা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে এরকম একটা কনসেপ্ট দাঁড় করায় যে যেখানে এথেন্স আর কি, এথেন্সে তারা হচ্ছে যে ডিসিশন নিবে সব মানুষ একসাথে হয়ে তারা একটা ডিসিশন মেক করবে। তো ওই সময় এথেন্সে হচ্ছে যে 2.5 লক্ষের মতো লোক ছিল। 2.5 লক্ষের মধ্যে মোটামুটি 30,000 মানুষ হচ্ছে যে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যারা হচ্ছে যে এই ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। তারা কারা? তারা হচ্ছে যে ফ্রি মেল, ফ্রি অ্যাডাল্ট মেল, যাদের হচ্ছে যে যারা হচ্ছে ল্যান্ড ওনার, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। অর্থাৎ স্লেভ অংশগ্রহণ করতে পারবে না, ওম্যান অংশগ্রহণ করতে পারবে না বা মাইনর, এবং যাদের ল্যান্ড প্রপার্টি নাই, যাদের কোনো জমি জমা নাই, তারাও পারবে না। তো এরকম মানুষ ছিল 30,000-এর মতো। তো তার মানে ওই 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 30,000-এর মতো মানুষ, মানে যাদের হচ্ছে যে মেল অ্যাডাল্ট ল্যান্ড ওনার, তাদেরই ভোটাধিকার ছিল আর কি, যেটা আমরা সিম্পল যেটা বুঝি। তো এই 30,000 মানুষ কোনো একটা পাহাড়ের চারদিকে বা সুইটেবল কোনো একটা জায়গায় তারা হচ্ছে মিট করত এবং ডিসিশন নিত। এটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে কি বলবো, আচ্ছা আমি একটা টার্ম আছে, আমি একটু দেখে নিই। টার্মটা এখানে লেখা হয় নাই। আচ্ছা, আমি পরে করতেছি আর কি, এটা আমি ভুলে গেলাম আর কি। এটা এটা হচ্ছে ফার্স্ট ফেজ আর কি ডেমোক্রেসির। এর পরের যে ফেজ সেটা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বলে, রিপ্রেজেন্টেটিভ। তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে যেটা হয়েছে যে ওই মানে 30,000 মানে সকল ভোটার একসাথে হয়ে যখন ডিসিশন নিবে, তখন এটা কিন্তু অল্প মানুষের জন্য ঠিক আছে, কিন্তু যখন অনেক ভোটার হয়ে যাবে, অনেক মানুষ তো একসাথে মিলিত হয়ে ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট, তখন এটা ব্রিটেনে 1265 এরকম সামথিং, 1265 এই সম্ভবত এরকম একটা কনসেপ্ট তারা দাঁড় করাইছে যে ভোটাররা হচ্ছে যে তাদের রিপ্রেজেন্টেটিভ চুজ করবে, এবং ওই রিপ্রেজেন্টেটিভরা তখন এক জায়গায় হয়ে ডিসিশন নিবে। এটাই হচ্ছে যে আমাদের এখন যে পার্লামেন্ট, এই পার্লামেন্টারি ডেমোক্রেসির শুরু হচ্ছে তখন, যেখানে
সকল ভোটার এক জায়গায় হয়ে ডিসিশন নেবে না, তারা হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাবে, রিপ্রেজেন্টেটিভরা তখন ডিসিশনটা নেবে। এটা হচ্ছে পার্লামেন্ট, এটাকে বলে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এর পরের ফেজ হচ্ছে মাস ডেমোক্রেসি। মাস ডেমোক্রেসি হচ্ছে যে যেখানে ওই যে আমরা দেখলাম যে ভোট দিতে পারবে, ভোটাধিকার আছে শুধু যাদের ল্যান্ড আছে তারাই, স্লেভও না, ওম্যানও না, মাইনরও না। শুধু এই যে ভোটাধিকার যে কিছু ভোটাধিকারের যে ক্রাইটেরিয়া করা হয়েছে, এটার মাধ্যমে শুধু অল্প কিছু মানুষই ভোট দিতে পারতেন, বেশিরভাগ মানুষই ভোট দিতে পারতেন না। ইভেন কানাডায় যে ফার্স্ট যে ইলেকশন হয়েছে, ফার্স্ট যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়েছে, সেটা হচ্ছে নোভা স্কোশিয়ায় 1758 সম্ভবত ফার্স্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ফার্স্ট ইলেকশন হয়েছে 1758 নোভা স্কোশিয়া। সেখানেও ভোটাধিকার দেওয়ার ভোটাধিকার মানে ভোটাধিকার ছিল শুধু হচ্ছে যে মেল ব্রিটিশ প্রোটেস্ট্যান্ট ল্যান্ড ওনার। দেখছেন, মানে শুধু ব্রিটিশ হইতে হবে এবং প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিকরাও পারবে না, এবং ল্যান্ড ওনার, এবং ওমান না। এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে শুধু ভোট দিতেন আর কি। তো মাস ডেমোক্রেসি হচ্ছে যে ভোটাধিকার সার্বজনীন ভোটাধিকার, যেটাকে আমরা বাংলায় বলি আর কি। তো এখানে মেয়েদেরও ভোটাধিকার থাকবে, যাদের ল্যান্ড নাই তারাও থাকবে, হ্যাঁ, এরকম আর কি। তো এইটা আসলে মানে এটার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে বা দীর্ঘ টাইম লাগছে। এটা ফাইনালি কানাডায় অ্যাচিভ হয়েছে 1960-তে, খুবই রিসেন্টলি 1960-তে অ্যাবরিজিন ওম্যানদের ভোটাধিকার দেওয়া হয়েছে, এবং এটার মাধ্যমে তখন সার্বজনীন সবাই ভোট দিতে পারবে। এই অবস্থাটা আসছে হচ্ছে 1960-তে। আর তার আগে 1948-এ সম্ভবত এশিয়ান ওম্যানদের ভোটাধিকার দেওয়া হয়। দেখছেন, ইন্ডিজিনাস ওম্যানদের ভোটাধিকার দেওয়া হয় আরো অনেক পরে, মানে সব শেষে। এইভাবেই মাস ডেমোক্রেসি। তো এটা 3টা ফেজ আর কি। ওইটা সম্ভবত ফার্স্টটা আমি ভুলে গেলাম কি, বেসিক ডেমোক্রেসি মনে হয় নাকি, এরপর রিপ্রেজেন্টেটিভ, এরপর হচ্ছে মাস ডেমোক্রেসি। আচ্ছা, এরপরে আমরা আছি রেসপন্সিবল গভর্নমেন্ট। রেসপন্সিবল গভর্নমেন্টের আইডিয়াটা হচ্ছে এরকম যে কিং বা কুইন, তিনি হচ্ছেন যে মূলত এক্সিকিউটিভ পাওয়ারটার, তিনি শাসন করবেন। বা কানাডার ইয়াতে আমরা দেখি, বা কলোনি যেগুলো আছে, ব্রিটেন কলোনি, এখানে তো আর কিং আসবেন না। এখানে কিং, তার প্রতিনিধি হচ্ছেন গভর্নর জেনারেল। গভর্নর জেনারেলের মাধ্যমে হচ্ছে যে গভর্নর জেনারেল কিং এর নামে এই এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করবেন। এবং গভর্নর জেনারেল আমরা আগেই দেখছি একটা অ্যাপয়েন্টেড এক্সিকিউটিভ কাউন্সিলের মাধ্যমে তিনি শাসন করতেন, এবং এক্সিকিউটিভ কাউন্সিলের হাতে প্রচুর ক্ষমতা ছিল। এক্সিকিউটিভ কাউন্সিল রেসপন্সিবল ছিল ব্রিটেনের বিভিন্ন মিনিস্টারদের কাছে, হ্যাঁ, মিনিস্টারদের মাধ্যমে কিং এর, মানে বলা যায় যে ফাইনালি কিং এর কাছে তারা হচ্ছে যে দায়বদ্ধ, কিং এর কাছে তারা জবাবদিহি করবে তাদের কাজের জন্য, হ্যাঁ, জনগণের কাছে না। এই জিনিসটার কি বলে, আর পার্লামেন্টের কাজ কি ছিল? পার্লামেন্ট যেখানে মানে জনপ্রতিনিধি মানুষজন তাদের প্রতিনিধি পাঠাইতেন, যেখানে পার্লামেন্টের কাজটা কি ছিল? পার্লামেন্টের কাজটা ছিল কিং যাতে জনগণের কথা শোনে, জনগণের ইন্টারেস্ট কি, এইগুলো যাতে কিং শোনে, কিং এর কানে পৌঁছা দেওয়ার কাজ ছিল পার্লামেন্টের, আর কোনো কিছু না। পার্লামেন্ট এক্সিকিউট করবে হচ্ছে যে কিং তার এক্সিকিউটিভ কাউন্সিলের মাধ্যমে বা গভর্নর জেনারেল। পার্লামেন্ট শুধু জনগণের কথাটা কি এটা পৌঁছা দিবে, হ্যাঁ। রেসপন্সিবল গভর্নমেন্টের আইডিয়াটা হচ্ছে এরকম যে এই যে এক্সিকিউটিভ কাউন্সিল বা এখন পরবর্তী যেটা হচ্ছে ক্যাবিনেট, তারা রেসপন্সিবল থাকবে হচ্ছে পার্লামেন্টের কাছে, কিং এর কাছে না, গভর্নর জেনারেল কাছে না। পার্লামেন্টে আস্থা ভোটের উপর নির্ভর করবে তাদের থাকা না থাকা, ক্যাবিনেটের বা এক্সিকিউটিভ বডি যে, তাদের থাকা না থাকা নির্ভর করবে পার্লামেন্টের আস্থার উপর। পার্লামেন্ট যদি তাদের উপর আস্থা থাকে, যতক্ষণ আস্থা থাকবে ততক্ষণ তারা থাকবে। যদি আস্থা না থাকে, আস্থা ভোটে যদি তারা হেরে যায়, তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে,
তাদের আর ক্ষমতায় তারা থাকতে পারবে না এবং তারা তাদের কাজের জন্য জবাবদিহি করবে পার্লামেন্টের কাছে, কিং এর কাছে না। এই হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট, যেটা আমরা এখন দেখি আর কি। এইটা হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্টের আইডিয়া, যেটা ব্রিটেনে শুরু হয়েছে মোটামুটি 1830-40 দিকে। পরবর্তীতে ওই যে ডারহাম রিপোর্টে ডারহাম হচ্ছে এটা ইয়ে করছে যে যেহেতু এক্সিকিউটিভ কাউন্সিলের প্রচুর ক্ষমতা বিরুদ্ধে বিদ্রোহটা হয়েছে, এই জন্য এখানে রেসপন্সিবল গভর্নমেন্ট চালু করতে হবে। এবং পরবর্তীতে কানাডায় রেসপন্সিবল গভর্নমেন্ট বা এমন একটা ক্যাবিনেট যারা দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের উপরে এবং তাদের থাকা না থাকা নির্ভর করবে পার্লামেন্টের আস্থার উপরে, সেটা চালু হয়েছে। ফার্স্ট হচ্ছে নোভাস্কোশিয়া এবং ইয়েতে প্রভিন্স অফ কানাডা, যেটা অন্টারিও এবং কিউবেকের মিলিত যে প্রভিন্স 1948-এ। এরপর আস্তে আস্তে ইভেন্চুয়ালি অন্যান্য প্রভিন্সগুলোতে হয়। আর কানাডার যখন যেই প্রভিন্স কনফেডারেশনে যোগ দিছে তখন তারা এই কনসেপ্টের উপর ভিত্তি করেই তারা যোগ দিছে আর কি। তাদের সিস্টেম অফ গভর্নমেন্ট এইভাবেই হয়েছে আর কি শুরু থেকে। এই দুজন ব্যক্তি হচ্ছেন রেসপন্সিবল গভর্নমেন্ট চালুর ব্যাপারে তারাই মূলত আন্দোলন করছে এবং রেসপন্সিবল গভর্নমেন্ট আদায় করে নেওয়ার জন্য তারা সংগ্রাম করছে। বালডুইন তিনি হচ্ছেন যে এই অঞ্চলে মানে যে অন্টারিও আর কি, অন্টারিও প্রভিন্স এই অঞ্চলের তিনি ছিলেন নেতা, এবং লা ফন্টেন তিনি হচ্ছেন যে কিউবেক অঞ্চলের ফ্রেঞ্চ আর কি। এই দু ব্যক্তি ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দুই ব্যক্তির মিলিত প্রচেষ্টায় কানাডা রেসপন্সিবল গভর্নমেন্ট চালু হয়েছে আর কি। আচ্ছা, এখন আমরা ফাইনালি দেখব যে কানাডার সিস্টেম এটা হচ্ছে যে কানাডার ইয়ে আর কি, পার্লামেন্টের দুটো কক্ষ, আপার হাউস, হাউস অফ আপার হাউস হচ্ছে সিনেট, লোয়ার হাউস হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ কমন্স হচ্ছে যে ইলেক্টেড, এটা ইলেকশনের মাধ্যমে হয়। সিনেট হচ্ছে অ্যাপয়েন্টেড, এটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করেন, না অ্যাপয়েন্ট করেন হচ্ছে গভর্নর জেনারেল, কিন্তু প্রাইম মিনিস্টারের পরামর্শ নিয়ে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যে আচ্ছা এইটাতে একটু থাকি যে কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে হচ্ছে যে মানে কোনো ভোটে আর কি, আমি ভোট থেকে শুরু করি। ইলেকশনে যখন কোনো দল মেজরিটি হয় তখন তো সেই দল মানে ক্যাবিনেট গঠন করে গভর্নমেন্ট ফর্ম করেন, স্বাভাবিক। যদি কোনো দল গভর্নমেন্ট মেজরিটি না পান তাহলে কি সিচুয়েশন হয় এটাই হচ্ছে আমরা দেখি। যদি মেজরিটি না পান তাহলে যারা অলরেডি ক্ষমতায় তাদের সামনে দুটো পথ। হ্যাঁ, ইলেকশনে যদি গভর্নমেন্ট মেজরিটি না পায়, ধরেন এখন ট্রুডো হচ্ছে ক্ষমতায় আছে, ট্রুডোর পার্টি যদি নেক্সট ইলেকশনে যদি না পায়, মেজরিটি না পায়, তাহলে তাদের সামনে দুটো পথ। একটা হচ্ছে তারা রিজাইন করবে, আর 2 নম্বর হচ্ছে তারা হচ্ছে যে যদি মনে করেন না আমরা রিজাইন করব না, আমরা নিউলি ইলেক্টেড হাউস অফ কমন্স, যে নিউলি ইলেক্টেড পার্লামেন্টে তারা যাবে, পার্লামেন্টকে মিট করবে, পার্লামেন্টের সাথে মিট করে তারা আস্থা ভোট দিবে আর কি। আস্থা ভোটে যদি তারা টিকে যায় তাহলে তারা তাদের গভর্নমেন্ট স্টিল চলতে থাকবে। আর যদি আস্থা ভোটে হেরে যায় তাহলে তারা রিজাইন করবে। রিজাইন করলে যদি আস্থা ভোটে হেরে যায় তখন তাদের সামনে দুটো পথ, একটা হচ্ছে যে পদত্যাগ করা, আর একটা হচ্ছে যে তারা গভর্নর জেনারেলকে বলতে পারে যে আবার ইলেকশন দিতে। এন্ড গভর্নর জেনারেল যদি দেখে যে আবার ইলেকশন দিলে পারে আবার সেম কাহিনী হইতে পারে, অথবা অপোজিশন যারা, হ্যাঁ মানে নেক্সট মেজর পার্টি যেটা, তাদের মধ্যে গভর্নমেন্ট ফর্ম করার মতো, মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করার মতো সুযোগ আছে, তখন গভর্নর জেনারেল ইলেকশন দিবে না আর কি। না দিয়ে তখন অন্য আরেকটা মেজর, যে নেক্সট মেজর পার্টি, তাদেরকে বলবে যে তোমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না। দেখো নেক্সট যে মেজর পার্টি তারা হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করবে, যদি পারে তারা অন্য কয়েকটা দল মিলায় গভর্নমেন্ট ফর্ম করার পরে তাদেরকে হচ্ছে আস্থা ভোটে আসতে হবে আর কি।
মানে যে কোনো মাইনরিটি গভর্নমেন্ট মানেই তাকে আস্থা ভোটে জিততে হবে, আস্থা ভোটে যদি সে জিতে তাহলে সে মাইনরিটি গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারবে, আদারওয়াইজ তারা পারবে না, এবং তখন অবশ্যই আবার ইলেকশন হবে আর কি। এইটা হচ্ছে যে মানে আমি সংক্ষেপে এটুকু বললাম, আরো অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমি যে কয়েকটা দিব, সোর্সের কথা বলবো, এগুলোতে পাবেন। এখন আমি ফাইনালি এই স্লাইডটা শুধু ডিসকাস করে আমার আজকের ইয়েটা শেষ করব। সেটা হচ্ছে যে আমেরিকান যে সিস্টেম অফ গভর্নমেন্ট এর সাথে কানাডার সিস্টেম অফ গভর্নমেন্টের পার্থক্যটা কি। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি এ পর্যন্ত? আমি তো এক কথা বলে গেলাম, কেউ মানে কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা, নাকি আমরা একেবারে শেষ করে তারপরে কোয়েশ্চেনে যাব? শেষ আমার করে মনে যাই হয় মনে হয়। শেষ আচ্ছা, করে যাওয়া better আমরা হবে। শেষ করে ফেলি এইটা। আমেরিকান আর কানাডিয়ান গভর্নমেন্টের পার্থক্য হচ্ছে যে আমেরিকা হচ্ছে রিপাবলিক, কানাডিয়া হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি। আমেরিকা এরকম কোনো কিং নাই। হেড অফ স্টেট হচ্ছেন প্রেসিডেন্ট। এখানকার কানাডার হেড অফ স্টেট হচ্ছেন কিং বা কুইন বা তার প্রতিনিধি গভর্নর জেনারেল। আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন যে হেড অফ স্টেট এবং হেড অফ গভর্নমেন্ট। হ্যাঁ, আমরা এই জিনিসটা একটু বুঝি। স্টেট এবং গভর্নমেন্ট দুইটা কিন্তু দুই জিনিস। আমরা একটা অ্যানালজি দেই, সেটা হচ্ছে যে একটা বাস একজন ড্রাইভার চালায়, বাসের মালিক এবং ড্রাইভার দুইটা দুই ব্যক্তি হতে পারে, আবার এক ব্যক্তিও হতে পারে। বাসের মালিক ধরেন যে একজন হতে পারে, বাসের মালিক তার বাস চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করবেন যে ওই চালাবে, এই ড্রাইভার চালাবে। হ্যাঁ, কয়েক বছরের জন্য নিয়োগ, 5 বছরের জন্য নিয়োগ দিল, তারপর 5 বছরের পরে নতুন আরেকজনকে নিয়োগ দিতে পারে। মানে মালিক তখন তার বাস বা গাড়ি চালানোর জন্য এক এক সময় এক একজনকে নিয়োগ দিতে পারে। ওই যে ড্রাইভার যে সেটা হচ্ছে গভর্নমেন্ট, আর বাসটা হচ্ছে যে স্টেট। তো হেড অফ স্টেট, স্টেটের হেড, এবং ওই যে বাসের যে ড্রাইভার যে যারা চালাইতেছে তাদেরও হেড, দুইটারই হেড হচ্ছে একজনই, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। হচ্ছে আমেরিকান সিস্টেম। আর কানাডার সিস্টেম হচ্ছে যে হেড অফ স্টেট হচ্ছেন গভর্নর জেনারেল, কিন্তু ড্রাইভার যে যারা বাসটা চালাইতেছে গভর্নমেন্ট, তাদের হেড হচ্ছে প্রাইম মিনিস্টার। দুই ব্যক্তি, এক ব্যক্তি না। এবং সেম সিস্টেম আমাদের বাংলাদেশেও, কিন্তু প্রেসিডেন্ট হচ্ছেন হেড অফ স্টেট, প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ গভর্নমেন্ট। এটাকে বলা হচ্ছে যে সম্ভবত ওয়েস্ট মিনিস্টার সিস্টেম বলে, আমি যতদূর আমি মনে করতে পারি ওয়েস্ট মিনিস্টার সিস্টেম বলে, এটা ব্রিটিশ সিস্টেম আর কি। এরপরে আমেরিকান সিস্টেমে সেপারেশন অফ পাওয়ার আছে, অর্থাৎ এটা কিরকম, প্রেসিডেন্ট যিনি বা গভর্নমেন্টের যারা ক্যাবিনেট, তারা কেউ পার্লামেন্টের মেম্বার হতে পারবেন না। বা আমেরিকান যে পার্লামেন্ট যেটাকে বলে কংগ্রেস বলে, যেটা হ্যাঁ, কংগ্রেসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং কি বলে সিনেট, দুইটা মিলায় তো কংগ্রেস। কংগ্রেসের কোনো মেম্বার তারা হবেন না। কংগ্রেসের আপার মানে হাউস বা লোয়ার হাউস, কোনো হাউসে তাদের মেম্বারশিপ থাকবে না গভর্নমেন্টের কারো। এবং কোনো বিল উত্থাপন করার জন্য প্রেসিডেন্ট বা ক্যাবিনেটের কোনো মিনিস্টার তারা কংগ্রেসে গিয়ে বিল উত্থাপন করতে পারবেন না। তারা হচ্ছে যে কংগ্রেসের কারো মাধ্যমে বিলটা প্রথমে বিল উত্থাপন করতে হয় লোয়ার হাউসে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কোনো একজন মেম্বার হচ্ছে গভর্নমেন্টের ওই বিলটা উত্থাপন করবে, ওইটা নিয়ে ডিসকাস হবে। হ্যাঁ, লোয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ওইটা নিয়ে ডিসকাস হবে। তারা কিছু সংযোজন বিয়োজন করতে পারে, সেম রাখতে পারে। এরপরে সেই বিল যাবে সিনেটে, সিনেট হচ্ছে ওটার সংযোজন বিয়োজন করতে পারে। এরপরে বিলটা পাস হবে। বিলটা এটা হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ার। কানাডার সিস্টেমটা হচ্ছে, কানাডায় প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার যারা, তারা হচ্ছে যে বাই কাস্টম, বাই ল না, বাই কাস্টম তারা তাদেরকে কোনো পার্লামেন্টের মেম্বার হইতে হবে। যদি ভোটে পাস নাও করে, তাকে কোনো এক জায়গা থেকে পাস করে আসতে হবে আর কি। হ্যাঁ, তার তার পার্টি সেটা ব্যবস্থা করবে, কোন এক জায়গা থেকে তারে পাস করে নিয়ে আসবে যেখানে তাদের ভোট বেশি। এনিওয়ে, এবং কানাডার প্রাইম মিনিস্টার বা মিনিস্টার যেই মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার হোক, যেই মিনিস্টারের যেই ল,
সেই মিনিস্টার হচ্ছে যে নিজে পার্লামেন্টে হচ্ছে যে আইনটা উত্থাপন করবে, সেই আইন নিয়ে ডিসকাস হবে, সেই আইনের ব্যাপারে কোশ্চেন আনসার, আইনকে ডিফেন্ড করা, বিলটাকে ডিফেন্ড করা, ওটার পক্ষে যুক্তি দেওয়া ইত্যাদি সব ওই মিনিস্টার করবে, যেটা আমেরিকান কংগ্রেসে এটা সুযোগ নাই। কারণ ওখানে বিল যে গভর্নমেন্ট উত্থাপন করছে ওই গভর্নমেন্টের কেউ নাই, ওখানে গভর্নমেন্টের কেউ উপস্থিতি নাই যে ওটার ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে সেটা আনসার করবে বা ওটা যুক্তি তুলে ধরবে যে আমি এই কারণে এটা বিলটা করছি ইত্যাদি, এগুলো কিছুই থাকবে না। ওখানে কমপ্লিটলি হাউস অফ রিপ্রেজেন্টেটিভের পার্লামেন্ট মেম্বাররা ওটা নিয়ে ডিসকাস করবে, তাদের ইচ্ছা মতো তারা ওটাকে সেম রাখতে পারে, কাটছাট করতে পারে, কমপ্লিটলি বাতিল করে দিতে পারে। কিন্তু কানাডায় হচ্ছে যে এটা ডিফারেন্ট। এরপরে যেটা হবে কি বলে ইয়েতে আমেরিকায় আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার। অর্থাৎ যেই বিলটা পাস হলো, ধরেন যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, লোয়ার হাউস এবং আপার হাউস, সিনেট, দুইটা হাউসে পাস হওয়ার পরে বিলটা আসলো প্রেসিডেন্টের কাছে বা গভর্নমেন্টের কাছে, এই নাও তোমার বিল, তুমি এটা এখন তুমি এক্সিকিউট করো। এখন প্রেসিডেন্টের এটা পছন্দ যদি না হয় তাহলে প্রেসিডেন্ট ভেটো দিবে, প্রেসিডেন্ট ওটা ক্যান্সেল করে দিতে পারে আমেরিকায়। হ্যাঁ, যেটা কানাডায় এটা সুযোগ নাই। কারণ কি, কানাডায় প্রাইম মিনিস্টার বা তার মিনিস্টাররাই হচ্ছে যে এখানে বিলটা উত্থাপন করবে, তারাই এটার পক্ষে যুক্তি তুলে ধরবে, তারা এগুলো কোশ্চেন আনসার করবে, তারপরে ওটা যদি পাস হয় তাহলে তো সে যেটা চাইছিল সেভাবে পাস হবে। আর সে যদি যেভাবে সে চাইতে সেইভাবে যদি না হয়, পাস না হয়, অর্থাৎ যদি পার্লামেন্ট এটা পাস না করে তাদের যে বিলটা, তাহলে পারে এখানে দুইটা সিচুয়েশন হয়, প্রাইম মিনিস্টার মানে গভর্নমেন্ট রিজাইন দিবে, কারণ যে আমি আমার পলিসি পাস করাইতে পারতেছি না এই পার্লামেন্টের কাছ থেকে, তাহলে আমার থাকার দরকার নেই। হ্যাঁ, অথবা প্রাইম মিনিস্টার গভর্নর জেনারেলকে বলবে পার্লামেন্ট ভেঙে দিতে, নিউ ইলেকশন দিতে। হ্যাঁ, যেই এই হচ্ছে সিচুয়েশন, এরকম হবে যদি কানাডিয়ান পার্লামেন্টে কোনো বিল পাস না হয়, তাহলে পরে এই দুইটা সিচুয়েশন হবে, হয় গভর্নমেন্ট রিজাইন দিবে অথবা গভর্নমেন্ট বলবে যে পার্লামেন্ট ভেঙে দাও, কোনো ভেটো পাওয়ার নেই, যেটা আমেরিকায় আছে। আচ্ছা, এটার কারণে আমেরিকায় যে সিস্টেম ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে কোনো কাজের জন্য কেউ রেসপন্সিবল না। অর্থাৎ একটা বিল পাস হওয়ার পরে বিলটা হয়তো এক্সিকিউট করলো, মানে আইনটা এক্সিকিউট করলো, এখন গভর্নমেন্ট বলবে যে আমরা যেইভাবে আইনটা চাইছিলাম, যেভাবে বিলটা রেডি করে দিছিলাম, এটা পার্লামেন্ট হচ্ছে কাটছাট করে অন্যরকম করে দিছে, ফলে আমি যেভাবে চাইছি এটা হয় নাই, ফলে এটা যেন আমি দায়ী না, এটা যেন পার্লামেন্ট দায়ী। হ্যাঁ, এরকম মানে আবার পার্লামেন্ট কি বলে যদি প্রেসিডেন্ট ভেটো দিয়ে দেয় পার্লামেন্ট, বা অনেক সময় ইয়েরা আর কি, ওই যে হাউস অফ মানে পার্লামেন্ট মেম্বার যারা, তারা তাদের লোকাল বিভিন্ন ধরনের যে লোকাল বিভিন্ন ইস্যু নিয়ে তারা বিল ইয়া করে যে আমার এলাকায় এই দরকার কিছু একটা। প্রত্যেক পার্লামেন্ট মেম্বার তো তাদের কনস্টিটিউয়েন্সি, যে সেখানকার লোকজনদের কাছে তো সে বিভিন্ন ওয়াদা টাদা দিয়ে আসে, প্রমিস করে আসে। এখন বছর নির্বাচনের সময় তো তাকে আবার প্রশ্ন ই করতে হয়, জবাবদিহি করতে হয় যে আমি যে প্রমিস গুলো দিছিলাম ভোটের সময় এগুলোর কি হয়েছে। তখন সে বলবে যে ও না, আমি তো বিল উত্থাপন করছিলাম, হ্যাঁ, ইয়াতে পাস হয় নাই বা প্রেসিডেন্ট ভেটো দিয়ে দিছে, এভাবে আমার বিলটা ই হয় না, এরকম মানে এটা আমার, এটার জন্য আমি দায়ী না, প্রেসিডেন্ট দায়ী, গভর্নমেন্ট দায়ী বা পার্লামেন্ট, এরকম এইভাবে মানে কেউ দায়ী না, এরকম একটা সিচুয়েশন হবে। আর একটা হতে পারে যে একটা ডেডলক আসতে পারে, সেটা হচ্ছে যে একটা বিল ইয়ে করলো, পার্লামেন্ট পাস করলো, প্রেসিডেন্ট ভেটো দিল, প্রেসিডেন্ট একটা বিল রেডি করলো, পার্লামেন্ট পাস করলো না, এরকম একটা মানে গভর্নমেন্ট এবং কংগ্রেস এই দুইটার মধ্যে একটা ডেডলক আসতে পারে, লেজিসলেটিভ এক্সিকিউটিভ ডেডলক। হ্যাঁ, কানাডায় যেটা সম্ভব না। আর কানাডায় হচ্ছে যে যে কোনো বিল যখন পাস হবে এটা গভর্নমেন্ট যেভাবে চাইছে এভাবেই পাস হবে, আর যদি গভর্নমেন্ট যেভাবে চাইছে এটা না হয় তাহলে তো পাসই হবে না। পাস হওয়ার মানে এখানে গভর্নমেন্ট ফুললি রেসপন্সিবল, গভর্নমেন্টকে এটা জবাবদিহি করতে হবে যে এটা, কারণ তারাই তাদের যেভাবে চাইছে এভাবেই তো বিলটা হয়েছে।
আর এখানে কোনো ডেডলক হবে না, কারণ যদি কোনো বিল পাস না হয় তাহলে ইদার গভর্নমেন্ট রিজাইন দেবে অথবা পার্লামেন্ট ভেঙে যাবে। এখানে কোনো ডেডলক নাই। আর আমেরিকায় ডেডলক থাকবে যতদিন তাদের যে প্রেসিডেন্টের বা পার্লামেন্ট মেম্বারদের যে অফিস যতদিন টার্ম 4 বছর বা 5 বছর, যাই হোক, 4 বছর পর আবার প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত ওই ডেডলক থাকতেই পারে। মানে প্র্যাকটিক্যালি কখনো এরকম হয় নাই যদিও, কিন্তু এটা তাদের যে প্রভিশন আছে সিস্টেম, তাতে এটা হওয়ার সুযোগ আছে। কিন্তু কানাডায় কোনো ফিক্সড টার্ম নাই, কোনো প্রাইম মিনিস্টারের কোনো ফিক্সড টার্ম নাই। 4 বছর পর পর নির্বাচন হয় কানাডায়। এই নির্বাচনে যদি প্রেজেন্ট যে প্রাইম মিনিস্টার সে যদি পাস করে, তাহলে সে স্টিল কন্টিনিউ করতেই থাকবে, তাকে আলাদা করে শপথ নিতে হবে না। হ্যাঁ, এরকমও হয়েছে। ফার্স্ট যে প্রাইম মিনিস্টার সহ আরো কয়েকজন, তারা পরপর 3বার নির্বাচনে জিতছে, অর্থাৎ 12 বছর টানা করছে, তার টার্ম 12 বছর। আবার এমনও হতে পারে যে 2 বছর পর গভর্নর জেনারেল পার্লামেন্ট ভেঙে দিতে পারে, অথবা প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেট ভেঙে দিতে পারে। ফলে এখানে কারো কোনো ফিক্সড টার্ম নাই। কিন্তু আমেরিকায় প্রেসিডেন্টের একটা ফিক্সড টার্ম আছে। এখানে 4 বছরের আগে তার কেউ সরাইতে পারবে না, শুধু ইমপিচমেন্ট ছাড়া। ইমপিচমেন্টটা হচ্ছে খুবই কঠিন। এখানে হচ্ছে যে লোয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে প্রেসিডেন্টের বিরুদ্ধে কেস আসবে। প্রেসিডেন্ট এটা যদি জেনুইন হয়, এই অভিযোগ যদি জেনুইন মনে করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তারা এটা সিনেটে পাঠাবে। সিনেটে এটা যদি সিনেটে পাস হয়, তাহলেই শুধু প্রেসিডেন্টকে অপসারণ করতে পারবে। এটাই একমাত্র ওয়ে তার টার্ম শেষ হওয়ার আগে। এছাড়া আর কোনো ওয়ে নাই। যদিও আমেরিকায় এটা কখনো ঘটে নাই। সম্ভবত 3বার বা 4বার ইমপিচমেন্টের আসছে, বিল আসছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, কিন্তু সিনেটে এটা পাস হয়নি। হ্যাঁ, আর প্রাইম মিনিস্টার এখানে তার ফিক্স টার্ম নাই। সে যতক্ষণ না নির্বাচনে না হারবে বা ওই রকম কোনো কারণে যদি তাকে আস্থা ভোট, এখানে মেইনলি প্রাইম মিনিস্টার বা ক্যাবিনেট মেইনলি আস্থা ভোট। কোনো বিল পাস না হওয়া মানে তার উপর আস্থা নাই আর কি। সব বিল না, অবশ্য মেজর কিছু বিল, বাজেট বা এরকম কিছু বিল আছে, বড় বড় বিল, সিকিউরিটি ইস্যু কিছু এরকম আছে, যেগুলো যদি পাস না হয় তাহলে ওটা ধরে নেওয়া হবে যে আস্থা ভোটে গভর্নমেন্ট হেরে গেছে। বা এমনি যে কোনো সময় আস্থা ভোটের আসতে পারে, যে কেউ বলতে পারে গভর্নমেন্ট আস্থা ভোটে মানে ফেস করতে পারে সে। তো ফলে তাদের কোনো ফিক্স টার্ম নাই। হ্যাঁ, যে কোনো সময় হতে পারে, আবার টানা চলতে পারে দীর্ঘদিন। এই হচ্ছে মোটামুটি, আমি জানি না এটা আমি বুঝাইতে পারছি কিনা, কি বলে এই ডিফারেন্সটা। এনিওয়ে, তো এই ছিল এখানে মেইন এই যে বইটা হাউ কানাডিয়ান গভর্ন দেমসেলভস, এইটা হচ্ছে যে কানাডিয়ান সিস্টেম কিভাবে চলে, এবং এই যে আমি ডিফারেন্সগুলো বললাম। হ্যাঁ, এই বইটা হচ্ছে একজন সিনেটর, এই যে ফরসি, ইউজিন ফরসি, তিনি একজন সিনেটর, সাবেক দীর্ঘ মনে হয় 12 বছর সিনেটর ছিলেন। তিনি লেখছেন। এই বইটা হচ্ছে যে কানাডার যে পার্লামেন্ট ওয়েবসাইটে ফ্রি ডাউনলোড করা যাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কেউ যদি কপি চান, তাহলে পারে আপনি ওইখানেই ফ্রি কপির জন্য আপনি আপনার নাম অ্যাড্রেস এগুলো দিবেন, তারা ফ্রি পাঠিয়ে দেবে। গভর্নমেন্ট কি পার্লামেন্ট পার্লামেন্ট কানাডিয়ান পার্লামেন্টের ওয়েবসাইটে যাবেন। এর বাইরে আমি এই পুরো কোর্সের অন্যান্য ইনফরমেশনগুলো নিছি এই যে কানাডিয়ান এনসাইক্লোপিডিয়া এটা। হ্যাঁ, আর এই যে ট্রিটিগুলো আমরা ডিসকাস করছিলাম গত এতে, ওইখানে এই ক্রাউন ইন্ডিজিনাস রিলেশনস অ্যান্ড নর্দার্ন অ্যাফেয়ার্স কানাডা, এদের ওয়েবসাইটে সব ট্রিটিগুলো খুব ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমার আলোচনা শেষ এখানেই। এখন কোনো কোয়েশ্চেন আসতে পারে, এরপরে আমরা এই প্রেজেন্টেশনগুলো একটু আলাপ করুন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ বাবু ভাই। হ্যাঁ, এখন আমরা কোশ্চেন শেষ অ্যান্সার ইনশাল্লাহ শুরু করবো ইনশাল্লাহ। তো আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে ভাইয়ের সাথে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ।
আচ্ছা, প্রশ্নের আগে আমাদের iPhone 3 নামে একজন আছেন, ওনার নামটা কি একটু যদি বলতেন তাহলে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য আপনার ইটা রাখতাম আসলে। iPhone 3। আইফোন 3 কিনা ভাই, আমার নাম রেজাউল করিম, আমিও আইফোনে 3 কিনা এটা বলতে পারবো না। ও জি, আচ্ছা ঠিক আছে ভাই, রেজাল্ট করেন ভাই, জাজাকাল্লাহ ভাই, সালাম। তো দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ ভাই বলেন। আহ, আমার এটা শোনা কথা, অথেন্টিক কোনো সোর্স আছে কিনা এটার জন্য আপনাকে জিজ্ঞাসা করা, জি ভাই। যে কানাডার যে পপুলেশন পার জি। ইয়ার, এই পপুলেশনের মাথা পিছু একটা অ্যামাউন্ট ব্রিটিশদের কাছে চলে যায়, ব্রিটিশের রানী বা রাজা যেই থাকেন, ওইটা তাদের সম্মানী বা ট্যাক্স হিসাবে অনেকটা এরকম আর কি। তো এটা সত্যতা কতটুকু? আমি ভাই জানি না এটা, এটা খোঁজ নিতে হবে। তবে আচ্ছা, যেহেতু কনস্টিটিউশনালি কিং হচ্ছেন এখন যে কিংই হচ্ছেন যে হেড অফ স্টেট আর কি। গভর্নর জেনারেল হচ্ছেন তার প্রতিনিধি। হ্যাঁ, কিন্তু মূল হেড অফ স্টেট হচ্ছেন কিং। এখন তার হেড অফ স্টেট হিসেবে আমাদের বাংলাদেশে যদি প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট যিনি, তার তো একটা বেতন আছে না? তো হেড অফ স্টেট হিসাবে তার বেতন হিসাবে সম্মানী যাই বলেন, একটা অ্যামাউন্ট অবশ্যই থাকার কথা, আমি যেটা আমার মনে আমি হয় যেটা শুনেছিলাম এটা হলো সেই যে হিসাবে হয়তো এরকম হতে পারে। $1 পার হেড। তো আচ্ছা। কানাডার পপুলেশন অনুযায়ী $1 করে ওইটা প্রতি বছর ওখানে দিতে হয়। তো যদি 4 কোটি পপুলেশন হয় তখন ওখানে $4 কোটি পার ইয়ার চলে যায় আর কি। ও জানি আচ্ছা। না এটা সত্য মিথ্যা, তো এই জন্য আপনাকে জিজ্ঞাসা আমি করি। অ্যামাউন্ট জানি না, কিন্তু এটা মেক সেন্স করে যে হেড অফ স্টেট হিসেবে তার তো একটা সম্মানী থাকবে। তো জি এটা ভাই, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? মিনহাজ ভাই? আসসালামু আলাইকুম মাসুদ ভাই, হ্যাঁ ওকে, আসলে প্রশ্ন নাই আর কি, আচ্ছা ঠিক থাকলে আছে, পরবর্তীতে আমি করবো ইনশাল্লাহ। সালাম। শামসুল হক ভাই, আমাদের মনে হয় আর প্রশ্ন নাই, তাহলে আমরা হচ্ছে আহ আপনি একটু যদি আমাদের প্রেজেন্টেশন সেশনটা একটু ব্রিফ করে দিতেন, আমার মনে হয় এটা ভালো হতো। তো জি। আচ্ছা, আমি হচ্ছে যে আমাদের কোর্স শেষ, এখন পর্যন্ত মোটামুটি 12টা বিভিন্ন সাবজেক্টের উপর আমাদের, আমি দাঁড়ান আমি এটা ইয়েটা কি জিনিস, হ্যাঁ, 12টা বিভিন্ন টপিক কি বলে সাবজেক্টের উপর আমাদের ডিসকাশন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন জি দেখা ভাই, যাচ্ছে না, কিন্তু ওই আউটলাইনের ইটা মানে জাস্ট ওটাকে হাইড করে দেন, তাহলে এটাই দেখা যাবে। ওই যে অ্যারোতে ক্লিক করলে এটা চলে যাবে এটা? আউটলাইন। এই যে ও আচ্ছা আউটলাইনের আচ্ছা, উপরে অ্যারো যেটা আছে এটা। বুঝছি। আহ এখন আর একটু বড় হলে ভালো না? বাড়িটা ছোট করে দেয়। কিভাবে বড় করে জুম, কি বলে ভিউ ফুল স্ক্রিন দিলে দেখি কি হয়। এখন কি কিছু হয়েছে? না মনে হয়। হুম, না ওই যে ভাই, এটা বড় করলে, এটা বড় করলে, হ্যাঁ ফিট হ্যাঁ করে দেখেন তো। এখন হয়েছে। ওটা ভাই আমরাও জুম করে দেখতে পারি, সমস্যা হয় না। এখন কি একটু বড় হয়েছে? আমার স্ক্রিনে একটু বড় হয়েছে এখানে। ইটস ওকে, আমরা জুম করতে পারি। ও আচ্ছা, তো এখানে হচ্ছে মানে 12 সাবজেক্ট ছিল আমাদের। তা আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি দেখলাম যে মোটামুটি 12 থেকে 15 জন হইতে পারেন যে যারা মোটামুটি রেগুলার ছিলেন আর কি ক্লাসে। সবাই 2-1 জন ছিলেন যে সবগুলো ক্লাসে ছিলেন। আর বেশিরভাগ ক্লাসে ছিলেন এরকম মোটামুটি 12 থেকে 15 এর মতো হবে। তো আমরা একটা সেশনেই যদি এটা শেষ করতে চাই তাহলে আমাদের খুব বেশি সময় দেওয়া সম্ভব হবে না আর কি। তো এই 5-7 মিনিটের মধ্যেই যাতে আমরা প্রেজেন্ট করতে পারি পুরো সাবজেক্টটা
নিয়ে কথা বললে তো অনেক সময় লাগবে। আমরা হচ্ছে মোটামুটি ওই সাবজেক্টের কোনো একটা কোয়েশ্চেন বা একটা স্টেটমেন্ট এখানে নিয়ে আসছি, যেটা নিয়ে কথা বললে মোটামুটি ওই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আর কি আমাদের বলতে হবে আর কি। তো এখানে আপনারা এখনো চুজ করতে পারেন, আমি নাম লিখে নিব আর কি, যারা এখন আছেন, অথবা আমি এটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা পরে চুজ করে হচ্ছে যে আপনাদের সাবজেক্ট চুজ তাইলে করতে ভাইয়া পারবেন। আমি এখনই আপনাকে যদি আপনি অনুমতি দেন আমার টপিকসটা বলে ফেলতাম, অন্য কারো প্রবলেম না থাকলে আমি এটা নিয়ে কথা বলতাম আর কি। আচ্ছা, হ্যাঁ বলেন, আমি লিখে রাখি। আমি একটু টপিকগুলোর, হ্যাঁ আপনি বলেন নামটা। যে আমি হচ্ছে মিনহাজ ভাই, আমি চাচ্ছিলাম শারিয়া টুডে ইন হোয়াট অ্যাসপেক্ট অফ মডার্ন নেশন স্টেট কনফ্লিক্ট উইথ শরিয়া। আচ্ছা, মিনহাজ ভাই, মিনহাজ পুরো নাম কি আপনার? মিনহাজ ভাই, আপনার পুরো নাম কি? মিনাজ আহমেদ ভাইয়া। মিনহাজ আহমেদ। আচ্ছা, জি। তো এখানে হচ্ছে যে কোরআন থেকে আমি আমি খালি ইয়ে করবো আর কি, আপনারা 2 উইকস পরে, এখন থেকে 2 উইকস পরে আমাদের প্রেজেন্টেশনটা হবে। সোর্স অফ ভেরিয়েন্ট, কোরআনের যে 10টা কিরাত আছে আমরা জানি, ওইটার সোর্স কি, কেন এই 10টা কিরাত হইলো আর কি, একটাই থাকলো না কেন। হ্যাঁ, এইটা হচ্ছে যে এই সবগুলো হচ্ছে যে সালাউদ্দিন ভাইয়ের 8টা ক্লাস ছিল, এই সালাউদ্দিন ভাইয়ের থেকেই পাবেন আপনারা। আপনারা ফার্দার যদি আর একটু স্টাডি করতে চান, তখন ওই সালাউদ্দিন ভাইয়ের আমি জানি না যে উনি ওই যে ম্যাটেরিয়াল শেয়ার করছেন হয়তোবা, হ্যাঁ ওই ম্যাটেরিয়াল থেকেও আপনারা করতে পারেন, বা অথবা যদি পার্সোনালি চান আমিও হেল্প করতে পারি, যে এই টপিকটার ব্যাপারে কোথায় হেল্প পাওয়া যাবে, কোনো একটা বই বা আমি শেয়ার করতে পারি আর কি। এরপরে হাদিসের ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে হাদিস হচ্ছে সুন্নাহ আর কি, সুন্নাহ হচ্ছে অথরিটেটিভ তাফসির, কোরআনের অথরিটেটিভ তাফসির। হ্যাঁ, তো এটার কিছু এক্সাম্পল দিতে হবে আর কি, এক্সপ্লেন করতে হবে যে কোরআনের এই বিষয়গুলো, এই অ্যাসপেক্টগুলো সুন্নাহর মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে আর কি। হাদিস ভার্সেস সুন্নাহ, এটা কি সেম না ডিফারেন্ট, এটা এক্সপ্লেন করতে হবে কিছু এক্সাম্পল দিয়ে। ফিকার ক্ষেত্রে 4 ইমামস, তাদের সুন্নাহর ব্যাপারে কিছু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, যেমন ইমাম মালিক মনে করতেন যে হচ্ছে যে মদিনার যে আমল, মদিনার পিপুলদের যে আমল, সেটাই হচ্ছে সুন্নাহকে বেস্ট রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ইমাম আবু হানিফা বলছেন যে না, কোরআন হচ্ছে মূল অথেন্টিক সোর্স, কোরআন এবং মুতাওয়াতির হাদিস হচ্ছে সুন্নাহকে বেস্ট রিপ্রেজেন্ট করে। ইমাম শাফির একটা ছিল, ইমাম আহমদের ওইরকম সুন্নাহর ব্যাপারে তাদের মতের কিছু ডিফারেন্স ছিল, যেটার কারণে তাদের যে ফিক, যেটা ফিকেও কিছু ডিফারেন্স আসছে। তো এই ডিফারেন্সটা কি ডিফারেন্স ছিল, 4 ইমামের সুন্নাহর ব্যাপারে ডিফারেন্সটা এক্সপ্লেন করতে হবে। এরপরে শরিয়া টুডে, এটা তো আসছে আর কি, মডার্ন নেশন স্টেটের সাথে শরিয়ার কিছু কনফ্লিক্টিং ব্যাপার আছে, যেটা সালাউদ্দিন ভাই আলাপ করছেন, সেটা আসবে। আকিদার ক্ষেত্রে সুন্নি স্কুল, এই যে মাতুরিদি, তারপরে যে আশারি, হ্যাঁ, এই স্কুলগুলোর মধ্যে মেইন কি ডিফারেন্স, তার আকিদার ব্যাপারে, তাদের আকিদাকে ইন্টারপ্রেট করার ব্যাপারে কি ডিফারেন্স আছে আর কি, এইটা। এরপরে আকিদার ডেভেলপমেন্টের একটা ক্লাস নিয়েছিলেন, বা সেম ক্লাসই সম্ভবত সালাউদ্দিন ভাই, কিভাবে ডেভেলপ করছে বিভিন্ন সেক্টগুলো। তো আমাদের আর্লি ইসলামে কিছু সিভিল ওয়ার হয়েছে, এই সিভিল ওয়ারগুলোর কারণে, সিভিল ওয়ারের পরেই শিয়া খারিজ এরকম কিছু গ্রুপের জন্ম হয়েছে। তো এই বিষয়টা হিস্টোরিক, এই এই অ্যাসপেক্টটা হচ্ছে ডিসকাস করতে হবে এই পয়েন্টে। ফিলোসফির একটা ক্লাস ছিল কি বলে অ্যাপোলোজেটিক্স এবং ফিলোসফি, সেখানে ইবনে তাইমিয়া আল রাজির কিছু মতের বিরোধিতা করছেন বা রিফিউট করছেন সেইটা। এরপর ইবনে সিনার যে মত, সেটা খণ্ডন করছেন আল গাজালি। এখানে 2টা পয়েন্ট আছে এখানে। তো আমি কিছু আমি সাবজেক্টের শিবলি 2টা পয়েন্ট বলছি, আছে। আসসালামু আলাইকুম। জি ভাই, শিবলি ভাই। আমি কি এই যে ফিলোসফির উপরে একটা সাবজেক্ট দিতে পারি? হ্যাঁ অবশ্যই ভাই, বলেন। সাবজেক্ট হলো ওই যেখানে ইবনে ইবনে সিনার মতবাদকে রিফিউট করছে ইমাম গাজ্জালি এন্ড আদার্স, এবং এইটার ছিল ইসলামিক গোল্ডেন এজ, যেটা আমরা হারিয়েছি। জি, এই ইসলামিক গোল্ডেন এজ আনার জন্য সালাউদ্দিন ভাই কয়েকটা স্পেশাল একটা আচ্ছা, জি।
গোল্ডেন এজ আমরা কিভাবে in ফিরে this পাচ্ছি? কিভাবে ফিরে পেতে যে কোশ্চেনটা যে মডার্ন বর্তমান সময়ে কিভাবে মুসলিম এডুকেশনের মাধ্যমে কিভাবে গোল্ডেন এজ ফিরে আনা যায়, এটা একটা সাবজেক্ট। How to আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ আমি কি লিখবো, হাউ টু রিভাইভ গোল্ডেন এজ নাকি হ্যাঁ হ্যাঁ, হাউ টু রিভাইভ গোল্ডেন এজ ইসলামিক in the modern time গোল্ডেন এজ through education, টুডে, through developing হাউ education. টু Education রিভাইভ না করলে ইসলামিক না গোল্ডেন বললেও এটা আসবে, থ্রো এডুকেশন বা এডুকেশনের কথাটা না বললেও এটা আসবে, টুডে। এডুকেশনকে আনতে হবে। জি জি জি। আচ্ছা এটা আমি দিলাম, থ্যাংক ইউ। আমি আসলে ওই যে সময় কম ছিল বা আমি ওই সবার ইয়েটা নিতে পারি নাই, বা আমি স্টিল এখনো চাইলে আমরা অ্যাড করতে পারি, সিভিল ভাই যেরকম করলেন। তবে আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একজন প্রেজেন্টার আগে নিব, এরপরে যদি আরো প্রেজেন্টার বাড়ে তখন আমরা ওই যে মাল্টিপল ইগুলো আসবে, মানে আমরা চাই প্রথমে 12টা সাবজেক্টের জন্য কাভার হয়, এরপরে তখন এক একটা সাবজেক্টে যে 2-3টা করে আছে ওইগুলোতে পরে যাব। হ্যাঁ তো জি জি। আচ্ছা এখন এরপরে আমরা আসলাম কোথায়, আমি একটু জাস্ট তারপর দাওয়া ইন দ্য ওয়েস্ট, ও না দাওয়া হিস্ট্রি, দাওয়া ডেভেলপমেন্টের উপর একটা কোর্স গিয়েছিলেন সালাউদ্দিন ভাইয়ের, সেখানে ইসলামিক যে সাম্রাজ্য বলা যায়, ইসলামিক খিলাফা বা সাম্রাজ্য, এখানে বড় বড় 2টা অ্যাটাক বলা যায় হয়েছে, যেটা মানে ডেভাস্টেটিং, একেবারে ধ্বংস করে ফেলছে। একটা হচ্ছে মঙ্গলস আর একটা হচ্ছে কলোনিয়াল ইনভেশন। এই 2টা অ্যাটাকের পরেই মুসলমানরা আবার রিভাইভ করছে দাওয়ার মাধ্যমে। হ্যাঁ এইটা নিয়ে একটু কথা বলতে হবে, এই দাওয়া হিস্ট্রি। আর দাওয়া ইন দ্য ওয়েস্টে দাওয়া ইন দ্য ওয়েস্টে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হইতে হবে, যেটা আমাদের সাবকন্টিনেন্টে তো হয়তো নাই, কিন্তু এখানে আছে। সেটা হচ্ছে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের বয়স, এটা একটা কন্টেনশন ছিল। হ্যাঁ ওইখানে সালাউদ্দিন ভাই আরেকটা সম্ভবত ডিসকাস করছিলেন নিয়ে, কি বলে স্লেভারি। এনিওয়ে আমরা স্লেভারি, কেউ যদি মনে করেন যে আমি স্লেভারি নিয়ে কথা বলতে চাই, মানে আমি চাইছি যে এখানে কেউ যদি ওয়েস্টে দাওয়াত দিতে গিয়ে যদি এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হই, তাহলে আমি কিভাবে ডিফেন্ড করব, এইটা হচ্ছে যে এখানকার আলোচনার বিষয়। এখানে স্লেভারি হইতে পারে, হাউ টু ডিফেন্ড দ্য এজ অফ আয়েশা, অর আমি এখানে স্লেভারি দিয়ে দিতে পারি। আপনারা যে কোনো একটা, যে চুজ করবেন যে কোনো একটা, এজ অফ আয়েশা অথবা স্লেভারি, যে কোনো একটা ইয়ে করবেন, নিয়ে কথা বলবেন। এরপরে কি কি আর্গুমেন্ট আমরা দিব আর কি, এটা হচ্ছে মূল, এখানে সালাউদ্দিন ভাইয়ের ইয়েতে পাবেন আর কি। এরপরে কানাডার হিস্ট্রি যে আমরা আলোচনা করছি, এখানে আমি লাস্ট যে পয়েন্ট আলাপ করলাম, কানাডিয়ান সিস্টেম আর আমেরিকান সিস্টেমের ডিফারেন্স কি, এটা এই আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি কানাডার সিস্টেম সম্পর্কেও জানতে পারবো, প্লাস আমেরিকান সিস্টেমটা আমাদের খুব জানা দরকার, কারণ এই 2টা কান্ট্রি এখানকার পলিটিক্সে যদি আমাদের ইভেনচুয়ালি আমাদের এখানকার পলিটিক্সে ইনভলভ হইতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এই 2টা কান্ট্রির সিস্টেম, প্রেজেন্ট পলিটিক্যাল ডায়ালগ বা ডিসকোর্স, এগুলোর সম্পর্কে আমাদের থাকতে হবে। তো এইটা এরপরে এমসিসির কনস্টিটিউশন, মেথোডোলজি, এগুলো নিয়ে মনে হয় মাহবুব ভাই ক্লাস ছিল, সেখানে এমসিসির কনস্টিটিউশনে ইলেকশন এবং সিলেকশন কিভাবে হয় কনস্টিটিউশন আলোকে, এইটা নিয়ে ডিসকাস করতে হবে। মেথোডোলজি হচ্ছে আমাদের উইকলি অ্যাক্টিভিটিস আছে, 4 উইকসের জন্য আলাদা আলাদা অ্যাক্টিভিটিস আছে, ফার্স্ট উইক কি, সেকেন্ড উইক কি, এইগুলো আলোচনা হচ্ছে যে এমসিসি উইকলি অ্যাক্টিভিটিস। এরপর হচ্ছে লিডারশিপ, এটা শখ ভাইয়ের ক্লাস ছিল, তিনি একটা স্লাইডে রেসপেক্ট, কারেজ অ্যান্ড ইনক্লুশন, প্রি রিকুইজিট অফ এ লিডার, এখানে খুব সুন্দর তিনি একটা পিকচারের মাধ্যমে খুব সুন্দর ডিসকাস করছিলেন। না সেখানে তিনি আমাদের সিরা থেকে খুব সুন্দর কিছু এক্সাম্পল দিয়েছিলেন। তো এখানে যে বলবেন তিনি তার মতো বলবেন আর কি। হ্যাঁ প্রি রিকুইজিট অফ এ লিডার। এরপরে ইসলাম ইন নর্থ আমেরিকা, আমাদের ইয়ে ভাইয়ের কি যেন ওয়াহিদ ভাইয়ের, সেখানে ইসলাম ইন জেনারেল নর্থ আমেরিকায় কিভাবে ইসলামের শুরু হয়েছে, বিগিন হয়েছে কিভাবে, কাদের মাধ্যমে কিভাবে, এবং স্পেশালি আমাদের কানাডা এই রিজিয়নে কিভাবে হয়েছে, এই জিনিসগুলো। তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে এই
5 মিনিটের চেষ্টা করবেন, 5 মিনিটের একটা প্রেজেন্টেশন। কেউ যদি মনে করেন যে আপনার প্রেজেন্টেশন স্লাইড শেয়ার করতে হবে সেটা করতে পারেন, কেউ যদি মনে করেন না আমার স্লাইড লাগবে না এমনিও আমি বলতে পারি সেটাও পারেন, এটা আপনাদের পছন্দ। তো এখন আর কেউ কোনো টপিক চুজ করতে চান কিনা এখন জি যারা? ভাইয়া, আমি যদি অনুমতি দেন আমি চাই। হ্যাঁ ভাই বলেন। আমার নাম হলো এমডি নাসিফ মাহমুদ হাসান। জি। আমি চাই আপনার এমসিসি উইকলি অ্যাক্টিভিটিজ যেটা, ওইটার উপরে কথা বলতে। গুড, থ্যাংক ইউ। এমডি নাসিফ, NASIF, নাসিফ মাহমুদ, MAHMUD, মাহমুদ, হাসান, HASAN। এমডি জি। নাসিফ মাহমুদ হাসান। জি ভাই। আচ্ছা, আমি এখানে একটু চ্যাপ্টারটা লিখি। মিনহাজ ভাইয়ের চ্যাপ্টার কি? সাসকাটুন উনি। Saskatoon. এস লেখা। আমিও সাসকাটুন ভাই। আচ্ছা, সাসকাতুন। ওই সামনে তোমার কোলে উঠতে চায়, হুম, সে কাহিনী করতেছে। আচ্ছা ঠিক আছে, সাসকাতুন। হ্যাঁ, আর কোনো ভাই? ভাই আমার নাম রেজাউল করিম। আশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে যে রাসূলের সাথে, ওই বিষয়টা আপাতত লিখে রাখেন, পরে চেঞ্জ করলে বলবো আপাতত। এটা রেজাউল করিম। রেজাউল করিম ভাই, আপনার ইয়ে কোনটা? ওই আশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হ্যাঁ, বিয়ের, চ্যাপ্টার কোনটা? জি জি, ওইটা, ওই বিষয়টা। হ্যাঁ, চ্যাপ্টার কোন চ্যাপ্টার? তারপর তো আমি আবার ভাইরা ফেলা দিলাম ভাই। ওই যে আশা রাদিয়াল্লাহু তাআলার সাথে না যে, না, আপনার আপনি কোন কোন চ্যাপ্টারের ইয়ে? সরি সরি, স্কারবরো, স্কারবরো। স্কারবরো। জি, জাযাকাল্লাহ। হ্যাঁ, আর কোনো ভাই? আমাদের মাসুম ভাই এবং মুস্তাফা করিম ভাই আছেন, ওনারা দুইজন কেউ অ্যাসাইন করে দেওয়া চাই ভাইয়েরা থাকলে। ঠিক আছে, আমার মাসুবিল্লাহ, আমার কি দিতে পারেন যে এই যে সুন্নি এবং শিয়ার যে ডিফারেন্স, আচ্ছা, হাউ এটা- সুন্নি স্কুলস ডিফার ও in এটা their শিয়া সুন্নির ডিফারেন্স না, সুন্নির বিভিন্ন Okay, স্কুল how আছে, Sunni schools মাতুরিদি, differ. আশারি, ওই ওদের ডিফারেন্স আর কি। ওকে, শিওর। জি, তাহলে দিতে আপনি পারবে ওই এটা। সালাউদ্দিন ভাই দেখবেন, এটা এই তিনটা সম্ভবত ওই সুন্নি গ্রুপ আছে, তাদের ডিফারেন্স আছে। এটা আকিদা মাযহাব আর কি, ফিকি মাযহাব না এটা। আচ্ছা, আপনার নাম হচ্ছে মাসুম বিল্লাহ না? ফিল আপনার কোন চ্যাপ্টার ভাই মাসুম বিল্লাহ ভাই? ফিল রিজন, PEEL। পিল। জি, জাযাকাল্লাহ। হ্যাঁ, আর মোস্তফা ভাই আছেন না? মোস্তফা ভাই কি আপনি ই করবেন? মোস্তফা কবির, আমি যে প্রেজেন্টেশনটা কবে? এটা কবে? এই 2 Date উইকস কি? পরে, এখন থেকে নিয়ে 2 উইকস, মানে নেক্সট Okay, উইক, পরের উইক, পরের সানডে, okay, সেম সেম okay, ডে। ঠিক আমরা আরো আছে, ঠিক ডিটেইলস আছে, জানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, মোস্তফা ভাই। একটু উপরের দিকে উঠান, যে হাউ কানাডিয়ান system of System. government differs from the American system. I'll tell about this. আমি from এডমন্টন থেকে। মোস্তফা বানান ঠিক আছে ভাই? KABIR, এডমন্টন। এই তো, আর কোন ভাই কি মনে হয় এখানে যারা আছেন সবার মনে হয় হয়েছে না? দেখতে পাচ্ছি না ইয়েটা। জি ভাই, মোটামুটি সবার হয়েছে, হ্যাঁ সবাই হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে পরে যোগাযোগ করে অন্য ভাইদের সাথে ইয়ে করব। এখানে মোট কতজন পেলেন ভাইয়া? 5 জন, 1 2 3 4 5 জন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা জি। তো আমরা আসলে আজকে তাহলে এখানে শেষ করতে পারি। 1.5 ঘন্টা পার হয়ে গেছে অবশ্য। তা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে নেক্সট দেখা হবে ইনশাল্লাহ প্রেজেন্টেশনের দিন। এরপরে ভাইয়া প্রেজেন্টেশনটা কত তারিখে হবে? এটা হচ্ছে যে দাঁড়ান, আমি এখনই দেখে রাখি। আর সময়টা কতক্ষণ করে পাওয়া যাবে প্রতি গ্রুপে? 5 মিনিটস ধরে রাখেন, যদি আমাদের প্রেজেন্টার খুব বেশি না হয়
5 থেকে মানে ম্যাক্সিমাম 7 মিনিট, ওকে যদি প্রেজেন্টার খুব বেশি না হয়, আর যদি প্রেজেন্টার খুব বেশি হয়ে যায় তাহলে হয়তো বা 6 মিনিট বা ইভেন 5 মিনিট, হয়তো প্রেজেন্টার আমি জানি না কয়জন হবে। ওকে ইয়ে কই আসাদ ভাই একটু দেখতে পারবেন এই নেক্সট ডেটটা? আমি নেক্সট সানডেতে ভাই, তাহলে যেটা হচ্ছে নেক্সট সানডে পরের সানডে, নেক্সট সানডে পরের সানডে হলো নেক্সট হচ্ছে সানডে আপনার পরের না, মানে 8 তারিখ হচ্ছে ভাই। 8 তারিখ হয় এটা। হ্যাঁ, সেপ্টেম্বর 8 তারিখ। আচ্ছা, আমাদের সম্ভবত এমনি রেগুলার ক্লাস, এই ক্লাসগুলো কি প্রতি মাসের সেকেন্ড উইক এবং ফোর্থ উইক এরকম হইতো না? প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ এরকম ভাবে হয়েছে না ক্লাসগুলো? জি আচ্ছা, 8 তারিখ, আপাতত 8 তারিখ আমি একটু কথা বলে দেখবো। ওই যে আহ, আহ, আমাদের গেস্ট কিছু থাকবেন, প্রেসিডেন্ট বা যারা ইয়ে ছিলেন, এই যে কোর্স নিছেন আর কি, সালাউদ্দিন ভাই দেশে আছেন, বা সোহাগ ভাই বা অন্য আমি যাদের গেস্ট আর কি ইয়ে করো, তাদের যদি অ্যাভেলেবিলিটির কারণে যদি চেঞ্জ করতে হয় তাহলে হয়তো ম্যাক্সিমাম তারপরের উইক যাইতে পারে আর কি। কিন্তু আপাতত 8 তারিখ আর কি, সেপ্টেম্বর 8 তারিখ, 8 বা 15, তবে মোস্ট মানে এখন আপাতত 8 ধরে রাখেন, চেঞ্জ হলে হয়তো বা 15 হতে পারে আর কি, ম্যাক্সিমাম, এর বেশি না। জি পারফেক্ট। আচ্ছা, তো ঠিক আচ্ছা আছে ভাই, তাহলে তাহলে আজকে এখানে, জি ভাই আপনি তাহলে প্রোগ্রামটা শেষ করে ফেলেন, আমরা তাহলে করে দিই জি। ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্মকাণ্ড কবুল করুন। আমাদের এই কর্মকাণ্ডগুলো সদকায়ে জারি হিসেবে আমাদের আমলনামায় আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন পরকালে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহ। আমিন আল্লাহ আমিন জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম সালাম।